বর্তমানে ৭,০০০-এর মতো ভাষা প্রচলিত রয়েছে আমাদের এই পৃথিবীতে, যার মধ্যে অবশ্য প্রায় অর্ধেক ভাষাই আজ বিপন্ন। ভাষা গবেষকদের মতে আজ থেকে প্রায় ৫০,০০০ বা ১,০০,০০০ বছর আগে মানুষ প্রথম ভাষার ব্যবহার করেছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানা যায় আফ্রিকার মানুষেরাই সর্বপ্রথম ভাষার ব্যবহার করেছিল। গবেষকদের ধারণা, বর্তমান পৃথিবীর যত মৃত বা জীবিত ভাষা রয়েছে সেসবের আদি উৎস হলো আফ্রিকার ওইসব প্রাচীন মানুষদের ভাষা। আফ্রিকা থেকে যখন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে তখন তাদের আদি ভাষাও বদলাতে শুরু করে। সেই ভাষা শাখা প্রশাখায় বিস্তার লাভ করে জন্ম হয় আরও নতুন নতুন ভাষার। এইভাবে পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়, যেমন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, অস্ট্রো এশীয় ভাষাগোষ্ঠী, আফ্রো এশিয়া ভাষাগোষ্ঠী, চীনা তিব্বতী ভাষাগোষ্ঠী, মালয় পলিনেশীয় ভাষাগোষ্ঠী, নাইজার কঙ্গো ভাষাগোষ্ঠী, দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠী ইত্যাদি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। জনসংখ্যার বিচারে যা বিশ্বের ৬ষ্ঠ সর্বাধিক কথ্য ভাষা। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম সহ সমগ্র পৃথিবীর প্রায় ২৯ কোটি মানুষ এই ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকেন। বাংলা ভাষাভাষী মানুষদের মনের চিরন্তন প্রশ্ন, কবে এবং কিভাবে উৎপত্তি হয়েছিল বাংলা ভাষা? চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলা ভাষা আজকের এই অবস্থানে একদিনে আসেনি। বহু ভাষার সাথে মিশ্রণ ও বহু চড়াই উতরাই পার হয়েই বাংলা আজকের রূপ পেয়েছে। ভাষা হলো নদীর স্রোতের মতো, যা কখনো থেমে থাকে না। নদীর স্রোত যেমন চলমান, ভাষাও তেমনি। নদী যেমন চলার পথে বিভিন্ন বাঁক নেয়, ঠিক তেমনি ভাষাও চলার পথে যুক্ত করে নতুন নতুন শব্দ। বাংলা ভাষার ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক হাজার বছর আগে। তখন ভারতের প্রাচীন ভাষাগুলোকে বলা হতো প্রাচীন আর্য ভাষা। আনুমানিক ৪,০০০ থেকে ১,০০০ বছর আগে প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলা মধ্য এশিয়ার জনগোষ্ঠী পশ্চিম আর পূর্ব দিকে ছড়িয়ে পড়তে শুরু করে, আর তাদের ভাষাও বিভিন্ন শাখার সৃষ্টি করে। এরই একটি শাখা হলো ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী, আর ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা ইন্দো আর্য বা ভারতীয় আর্য ভাষা। এখানে উল্লেখ করে রাখা দরকার, অধিকাংশ ভারতীয়রা অবশ্য এই মতের সাথে একমত পোষণ করেন না। ইন্দো আর্য বা ভারতীয় আর্য ভাষার পরবর্তী স্তর হল সংস্কৃত ভাষা, যার সময় খ্রিস্টপূর্ব ৮০০ থেকে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়েছিল। বৈদিক ও সংস্কৃত এই দুই ভাষাই হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। খ্রিস্টীয় ২য় শতকে রচিত কালিদাসের কাব্য ও নাটকের ভাষা ছিল সংস্কৃত। রামায়ণ ও মহাভারত সংস্কৃত ভাষাতেই রচিত হয়েছিল। এমনকি এখনও সংস্কৃত ভাষা ভারতে ব্যাপকভাবে পঠিত এবং একটি পবিত্র ভাষা হিসাবে স্বীকৃত। এর পরের ভাষার স্তর হল প্রাকৃত ভাষা। এই ভাষাগুলো মধ্য ভারতীয় আর্য ভাষা হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দ থেকে ১,০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলোই কথ্য ও লিখিত ভাষা হিসাবে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। ধারণা করা হয় প্রাচীন ভারতের প্রাকৃত ভাষাগুলোর মধ্যে পালি অন্যতম, যার জন্ম খ্রিস্টের জন্মেরও কমপক্ষে ৬০০ বছর আগে। সংস্কৃতের সাথে এর সম্পর্ক অনেকটা বোনের মতো। পালি ছিল মধ্য বিহারের মগধ অধিবাসীদের মুখের ভাষা। সংস্কৃতের মতো পালিরও মৃত্যু ঘটেছে বহু শতাব্দী আগেই, অর্থাৎ এখন আর এই ভাষার কোনো স্থানীয় জাতি নেই বা সেই অর্থে মাতৃভাষা হিসাবে ব্যবহারের মানুষ নেই। কেবল সাহিত্যিক ও ধর্মীয় ভাষা হিসেবেই ব্যবহৃত হয়। গৌতম বুদ্ধ এই ভাষাতেই ধর্ম প্রচার করেছিলেন। মূলত একটি সাধারণ প্রাদেশিক ভাষা হয়েও এটি ক্রমান্বয়ে শক্তিশালী ভাষা হয়ে উঠেছিল, যা তাকে বসিয়েছে চিরায়ত ভাষার আসনে। ফলে এই ধর্মমত সহজেই সর্বজন গ্রাহ্য হয়ে উঠতে সক্ষম হয়েছিল।
এই প্রাকৃত ভাষাগুলো থেকে অপভ্রংশ বা বিকৃত হয়ে বিভিন্ন ভাষা যেমন বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতির জন্ম হয়। বর্তমান ভাষাবিদদের মতে সমস্ত প্রাকৃত ভাষারই শেষ স্তর হলো অপভ্রংশ, এবং এই অপভ্রংশগুলো থেকেই সমস্ত নব্য ইন্দো আর্য ভাষার জন্ম। উদাহরণস্বরূপ পূর্ব ভারতে প্রচলিত মাগধী প্রাকৃত ভাষা থেকে পূর্বী অপভ্রংশ উদ্ভূত হয়েছিল, এবং সেই পূর্বী অপভ্রংশ থেকে মগহী, মৈথিলি ও ভোজপুরি এই তিনটি বিহারি ভাষা এবং বাংলা, অসমিয়া ও ওড়িয়া এই তিনটি গৌড়ীয় ভাষার উৎপত্তি ঘটে। অন্যদিকে পশ্চিমের সৌরসেনী অপভ্রংশ থেকে হিন্দি ও অন্যান্য নব্য ইন্দো আর্য ভাষার উদ্ভব হয়। ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকেই এসেছে বাংলা, আসামি ও ওড়িয়া ভাষা। তাই আসামি ও ওড়িয়ার সাথে বাংলার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এছাড়াও মৈথিলি, মগহী ও ভোজপুরিয়া ভাষার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলার, কারণ সেগুলো মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে এসেছে। আরেক ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। তার মতে গৌড়ীয় প্রাকৃতি থেকে গৌড়ীয় অপভ্রংশ হয়েই বাংলা ভাষার উৎপত্তি ঘটে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষার ক্রমবিবর্তনের ধারা উল্লেখ করেছেন, আর তা হল ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠী খ্রিস্টপূর্ব 3500 থেকে 2500, শতক খ্রিস্টপূর্ব 2500 থেকে 1200 অব্দ, আর্য ভাষা খ্রিস্টপূর্ব 2000 থেকে 1200 অব্দ, প্রাচীন ভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ, আদিম প্রাকৃত ভাষা খ্রিস্টপূর্ব 800 থেকে 500 অব্দ, প্রাচীন প্রাচ্য প্রাকৃত ভাষা এবং পালি খ্রিস্টপূর্ব 500 থেকে 200 খ্রিস্টাব্দ, গৌড়ীয় প্রাকৃত 200 থেকে 450 খ্রিস্টাব্দ, গৌড়ীয় অপভ্রংশ 450 থেকে 650 খ্রিস্টাব্দ, প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, সন্ধি যুগ 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ, মধ্যযুগ 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগ 1800 থেকে বর্তমান। বাংলা ভাষার ক্রমবিবর্তন। বাংলা ভাষার এই বিবর্তনকে তিনটি সময়ে ভাগ করা হয়: প্রাচীন যুগের বাংলা, মধ্যযুগের বাংলা এবং আধুনিক যুগের বাংলা। প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। যে কোনো ভাষার ক্রমবিবর্তন সম্পর্কে জানতে হলে সেটির লিখিত নমুনার দরকার হয়। এখন পর্যন্ত বাংলা ভাষার সর্বপ্রাচীন যে নমুনা পাওয়া গিয়েছে তা হলো চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার তথা রয়্যাল লাইব্রেরি থেকে একটি পুরনো পুঁথি আবিষ্কার করেন। এই পুঁথি আমাদের কাছে চর্যাপদ নামে পরিচিত। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনেই চর্যাপদ। পরে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গবেষণার মাধ্যমে প্রমাণ করেন এই চর্যাপদই বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তবে এর রচনাকাল নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এর রচনাকাল 7ম থেকে দ্বাদশ শতাব্দী, অর্থাৎ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, আর আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন এর রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দী, অর্থাৎ 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগ 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ। মুসলমানরা বাংলাদেশে আসার আগে এখানে মূলত বৌদ্ধ ধর্ম ও সনাতন ধর্ম ছিল। সনাতন ধর্ম আবার নানা ভাগে, যেমন শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদিতে বিভক্ত ছিল। এছাড়াও ছিল বর্ণবাদ। প্রধান 4টি রূপ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। সাধারণ মানুষেরা কথোপকথনের জন্য একটি আলাদা কথ্য ভাষারীতি গড়ে তুলেছিলেন, কিন্তু ধর্মোচ্চারণের জন্য বৌদ্ধরা পালি এবং সনাতন ধর্মাবলম্বীরা সংস্কৃত ভাষার ব্যবহার করত। মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল ধর্মনির্ভর। দেবদেবীর আরাধনা ও প্রেম ভালোবাসা ছিল এই যুগের সাহিত্যের প্রধান উপকরণ। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগ তথা প্রাক চৈতন্য যুগে বাংলা ভাষার লেখা সর্বপ্রথম আখ্যান কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। বোর চণ্ডীদাস এর রচয়িতা। এই কাব্যের মূল উপজীব্য রাধা ও কৃষ্ণের
প্রেম কাহিনী। এছাড়া হিন্দু ভক্ত কবিরা রচনা করেছিলেন মঙ্গল কাব্য, কিন্তু এটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে জনপ্রিয় ছিল। মূলত দেবদেবীর আরাধনা, মহাত্ম কীর্তন ও তাদের কাছে মঙ্গল কামনা করেই এই কাব্য রচিত হয়েছিল। মঙ্গল কাব্যের একটি শাখা হল মনসা মঙ্গল। এটি মঙ্গল কাব্যের প্রাচীন ধারা। বেহুলা লক্ষিন্দরের কাহিনী অবলম্বনে এই কাব্যের সূচনা ঘটেছিল। এর আদি কবি কানা হরিদত্ত। সমসাময়িক মুসলমান সাধক কবিরা তাদের মত প্রকাশ করার জন্য রচনা করেছিলেন ধর্ম সাহিত্য। এছাড়া মধ্যযুগের মুসলিম কবিরা বহু রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনা করেছিলেন। শাহ মুহাম্মদ সগীর তাদের মধ্যে একজন। তার লেখা ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মুসলমানরা বাংলায় আসার আগে বাংলা ভাষার যেসব শব্দের প্রভাব ছিল তা মূলত তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, অস্ট্রিক এবং দ্রাবিড় শব্দ। 1400 থেকে 1800 সালের মধ্যে মুসলমানদের হাত ধরে বাংলা ভাষায় আরবি, ফার্সি, তুর্কি ইত্যাদি ভাষার প্রচুর শব্দ প্রবেশ করেছিল। আস্তে আস্তে এই শব্দগুলো বাংলা ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এছাড়া ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত নামাজ, রোজা, জাকাতের মতো শব্দ ছাড়াও গোসল, কলম, আদালত, আইন, তারিখ ইত্যাদি শব্দ বাংলাতে প্রবেশ করে। কাব্যেও এর প্রভাব দেখা যায়। ভারতবর্ষে ইংরেজি শাসনের আগে পর্তুগিজ এবং বার্মিজের বেশ কিছু শব্দ বাংলায় প্রবেশ করেছে। এছাড়া ফরাসিদের সাথে বাণিজ্যের সূত্রেও কিছু ফরাসি শব্দ বাংলাতে যোগ হয়েছিল। তবে ইউরোপের ভাষাগুলোর মধ্যে ইংরেজি শব্দই সবথেকে বেশি বাংলায় প্রবেশ করেছে, যা এখনও চলমান। তাছাড়া ইংরেজদের মাধ্যমে অন্যান্য ভাষা যেমন জাপানি, চীনা, জার্মানি, রুশ ইত্যাদি শব্দ বাংলা ভাষায় ঢুকেছে। আধুনিক বাংলা 1801 থেকে বর্তমান। আধুনিক বাংলা ভাষার দুটি প্রধান রূপ হচ্ছে সাধু ও চলিত। 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক বাংলার যাত্রা শুরু হয়। 1801 সালে উইলিয়াম কেরিকে প্রদান করে এখানে বাংলা বিভাগ খোলা হয়। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক প্রণয়নে উইলিয়াম কেরি ও তার সহকর্মীগণ পদ্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং তাদের প্রচেষ্টায় বাংলায় পদ্যের আবির্ভাব হয়। আর এই সময় সাধু ভাষার আবির্ভাব ঘটে। মূলত সাধু ভাষার আবির্ভাব হয়েছিল ভাষাকে একটি বিধিবদ্ধ রূপ দেওয়ার প্রয়াসে। তবে এখানেও পরিপূর্ণ সাধু ভাষা পরিলক্ষিত হয় না। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ দেশীয় পণ্ডিত ও কবিদের হাত ধরেই সাধু ভাষার আদর্শ রূপ তৈরি হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। তার রচিত বর্ণপরিচয় আধুনিক বাংলা বর্ণমালার ভিত্তি করেছে। 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী দিয়ে একটি সাহিত্য বিপ্লবের সূচনা করেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ কবি ও সাহিত্যিকগণ এই ভাষায় বিভিন্ন কাব্য ও উপন্যাস রচনা করে এই ভাষাকে সমৃদ্ধ করে তোলেন। আধুনিক বাংলা ভাষার প্রচলন নদিয়া অঞ্চলে কথিত উপভাষা থেকে এসেছে। এটি পরবর্তীতে চলিত রীতি হিসেবে রূপ লাভ করে। চলিত রীতির প্রথম ব্যবহার হয় 19 শতকের তৃতীয় দশকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এরপর প্যারীচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহ এবং প্রমোদ চৌধুরীর রচনার মাধ্যমে এর ক্রমবিকাশ ঘটে। 1914 সালের দিকে প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে এই রীতি সাহিত্যিক স্বীকৃতি ও পূর্ণ বিকাশ লাভ করে। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সহ অন্যান্য কবিরা সাধু ভাষা থেকে বের হয়ে চলিত ভাষায় লেখালেখি শুরু করেন। আর এভাবেই এই ভাষার ব্যবহার ধীরে ধীরে বাড়তে থাকে। এছাড়াও বাংলা ভাষার বিভিন্ন উপভাষা দেখা যায়। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এইসব উপভাষাগুলোতে কথা বলে থাকে। বাক্য ও শব্দের দিক থেকে এক এক অঞ্চলের ভাষা এক এক রকম হয়। বর্তমানে আমরা বাংলা বাক্যের সাথে প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করছি। এছাড়াও কিছু ক্ষেত্রে বাংলা বাক্যের মাঝে মাঝে ইংরেজি বাক্য ব্যবহার করছি। তার উপর বর্তমানে ইংরেজির কদর বেড়েই চলেছে। এভাবেই আমাদের প্রিয় বাংলা ভাষা ধীরে ধীরে আরও একটি পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একটা সময় বাংলা ও ইংরেজি মিলেই আরও নতুন একটি ভাষার জন্ম দেবে। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।